প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা তরঙ্গের খুব বেসিক একটা টপিক এবং এই তরঙ্গটা আলোক তরঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, শব্দের তরঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, সব ধরনের তরঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আলোক তরঙ্গেরও এই ঘটনাটা ঘটে, শব্দ তরঙ্গের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে এবং আমাদের সিলেবাসে শব্দ তরঙ্গের ক্ষেত্রেও এই টপিকটা আসে, আলোক তরঙ্গের ক্ষেত্রেও এই টপিকটা আসে। কিন্তু আলোর তরঙ্গের ক্ষেত্রে যে টপিক সেটা আছে আমাদের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টে যেটা আছে সেটা হচ্ছে শব্দ তরঙ্গের ক্ষেত্রে এবং এই টপিকটার নাম হচ্ছে ব্যতিচার। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেই টপিকের নাম হচ্ছে ব্যতিচার বা শব্দের ব্যতিচার, ইন্টারফারেন্স অফ সাউন্ড। ইন্টারফারেন্স অফ সাউন্ড মানে শব্দের ব্যতিচার। তো আমরা প্রথমে জেনে নেই ব্যতিচার কি। ব্যতিচার হচ্ছে দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে যদি জোরালো শব্দ এবং নীরবতা সৃষ্টি হয় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলি ব্যতিচার। কিন্তু এই ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তের প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে এই যে আমি বললাম দুইটা তরঙ্গের উপরিপাতন হবে, দুইটা তরঙ্গের উপরিপাতন হবে। এই উপরিপাতন হতে গেলে যে দুইটা তরঙ্গ তুমি ব্যবহার করছো এই দুইটা তরঙ্গের বিস্তার এ এবং কম্পাঙ্ক এফ সমান হতে হবে। কি বললাম? তাহলে আমরা কি বলতে পারি? সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে বা ওভারল্যাপের ফলে যদি জোরালো শব্দ সৃষ্টি হয় বা যদি নীরবতা সৃষ্টি হয় তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো শব্দের ব্যতিচার। আমি আরেকটু পরিষ্কার করি। ওভারল্যাপ বা উপরিপাতন মনে হচ্ছে একটার পরে আর একটা পড়া। তাহলে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ যখন পড়ছে তখন দুইটা তরঙ্গ মিলায় একটা তরঙ্গ তৈরি হচ্ছে, যে তরঙ্গটাকে আমরা বলতে পারি লব্ধি তরঙ্গ। তাহলে আমি কথাটা আরেকবার বলি। দুইটা তরঙ্গ, যে দুইটা তরঙ্গের বিস্তার সমান কম্পাঙ্ক সমান, এরকম দুইটা তরঙ্গ একটার পর একটা উপরিপাতন হলো এবং এই উপরিপাতনের ফলে একটা লব্ধি তরঙ্গ তৈরি করলো। এখন যে লব্ধি তরঙ্গটা তৈরি করলো এই লব্ধি তরঙ্গের যে বিস্তার সেই বিস্তারটা যদি সর্বোচ্চ হয় তাহলে একটা জোরালো শব্দ শোনা যাবে। আর এই লব্ধি তরঙ্গের বিস্তার যদি শূন্য হয় তাহলে কোনো শব্দ শোনা যাবে না, অর্থাৎ নীরবতা সৃষ্টি হবে। তো শব্দের এই যে ঘটনাটা এটাকে আমরা বলছি ব্যতিচার। আরেকবার বলি সেটা হচ্ছে সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের দুটো তরঙ্গ একটার পর একটা উপরিপাতন হয়ে জোরালো শব্দ বা নীরবতা যদি সৃষ্টি করে তাহলে শব্দের এই ঘটনাটাকে আমরা বলবো শব্দের ব্যতিচার। এখন শব্দের ব্যতিচার হওয়ার জন্যে কিছু শর্ত আছে, শর্তগুলো একটু বলি। তাহলে প্রথম শর্তে আমরা বলতে পারি শর্তগুলো হচ্ছে বিস্তার সমান হতে হবে। কার বিস্তার সমান হতে হবে? তরঙ্গ দুটির। তাহলে যে দুটো তরঙ্গের উপরিপাতন হচ্ছে সেই দুটো তরঙ্গের বিস্তার সমান হতে হবে। 2 নম্বর শর্তে আমি বলতে পারি কি কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে যে দুটো তরঙ্গের উপরিপাতন হচ্ছে সেই দুটো তরঙ্গের কম্পাঙ্ক সমান হতে হবে। এখন এই বিস্তার এবং কম্পাঙ্ক সমান হতে হলে তরঙ্গের উৎসদ্বয়কে সুসংগত উৎস অর্থাৎ কোহেরেন্ট সোর্স হতে হবে। বিস্তার এবং কম্পাঙ্ক সমান হতে হবে আমরা জানলাম। এখন বিস্তার ও কম্পাঙ্ক সমান হতে হলে ওই তরঙ্গ উৎসদ্বয়কে, তার মানে কি দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ আসছে, যে দুটো তরঙ্গের মধ্যে উপরিপাতন হয়ে ব্যতিচার সৃষ্টি হচ্ছে, তো সেই দুটো উৎসকে সুসংগত উৎস হতে হবে বা কোহেরেন্ট সোর্স হতে হবে। সুসংগত উৎস মানে কি? মানে সুসংগত উৎস মানে এমন দুইটা শব্দের উৎস চিন্তা করো যে দুইটা উৎস থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের বিস্তার এবং কম্পাঙ্ক সমান এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যেরও কোনো পার্থক্য নাই। তাহলে এমন দুইটা উৎস, শব্দের উৎস, মনে করো দুইটা মাইক, দুইটা মাইক থেকে শব্দ বের হচ্ছে। এখন এই দুইটা মাইক থেকে উৎপন্ন শব্দের বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এগুলোর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এগুলোর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে অবশ্যই সেই দুইটা উৎসকে আমরা বলবো সুসংগত উৎস। কিন্তু এরকম সুসংগত উৎস কিন্তু বাস্তবে আমরা পাই না। তো এই জন্য আমাদের কি করতে হয়? যে দুইটা উৎস নিয়ে আমরা ব্যতিচার ঘটাচ্ছি এই দুইটা উৎসকে আসলে একটা উৎস থেকেই তৈরি হতে হয়। কি বললাম? যে দুইটা শব্দের উৎস নিয়ে আমরা ব্যতিচার করব
সেই দুইটা উৎসের প্রাইমারি সোর্স হবে একটাই। তার মানে একটা সোর্স থেকে স্প্লিট হয়ে দুইটা সোর্স তৈরি করবে। এই দুইটা সোর্স থেকে নির্গত দুইটা শব্দ তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটবে। কারণ ওই দুইটা উৎস যদি সুসংগত উৎস না হয় তাহলে কিন্তু ভালো ব্যতিচার বা আদর্শ ব্যতিচার আমরা পাবো না। তাহলে ব্যতিচার হওয়ার শর্ত কি? বিস্তার সমান হতে হবে, কম্পাঙ্ক সমান হতে হবে, এবং ওই দুইটা উৎসের বিস্তার কম্পাঙ্ক সমান হওয়ার জন্যে অবশ্যই উৎস দুইটাকে কোহেরেন্ট সোর্স হতে হবে। সোর্স আরও একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে 4 নম্বর শর্তে যদি বলি, এটা একটু ভালোভাবে বুঝাই বলি, অনেক বড় একটা শর্ত, লিখতে গেলে একটু সমস্যা হবে, আমি একটু বলি, ভালো করে বলি, তোমরা শোনো। যে দুইটা উৎস থেকে নির্গত শব্দ তরঙ্গের উপরিপাতন হচ্ছে ব্যতিচার ঘটার জন্যে, সেই দুইটা উৎসের মধ্যে কোনো রকম দশা পার্থক্য থাকা যাবে না। আমি আবারও বলছি, যে দুইটা উৎস থেকে শব্দ তরঙ্গ নিঃসৃত হচ্ছে উপরিপাতন হওয়ার জন্যে বা ওভারল্যাপ করে ব্যতিচার সৃষ্টির জন্যে, এই দুইটা উৎসের মধ্যে কোনো দশা পার্থক্য থাকা যাবে না। যদি দশা পার্থক্য থাকে তাহলে সেই দশা পার্থক্যের মান হতে হবে ধ্রুবক। তার মানে যে দুইটা উৎস থেকে নির্গত শব্দের উপরিপাতন হবে সেই দুইটা উৎসের দশা পার্থক্য হতে হবে 0, তার মানে কোনো দশা পার্থক্য থাকা যাবে না। অথবা দশা পার্থক্যের মান পাই হতে পারে, 2 পাই হতে পারে, 3 পাই হতে পারে, π/2 হতে পারে, যে কোনো দশা পার্থক্যের মান হতে পারে, কিন্তু একটাই হবে, সবগুলো হবে না। আমি আবারও বলছি, যে দুইটা তরঙ্গের মধ্যে ব্যতিচার সৃষ্টি হচ্ছে সেই দুইটা তরঙ্গের মধ্যে কোনো দশা পার্থক্য থাকা যাবে না, কিংবা দশা পার্থক্য থাকলে সেই দশা পার্থক্যের মান হতে হবে ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি দশা পার্থক্য হবে ধ্রুবক। দশা পার্থক্য নাও থাকতে পারে, আবার দশা পার্থক্য যদি থাকে তাহলে সেটা হবে ধ্রুবক। পরিবর্তনশীল দশা পার্থক্য হওয়া যাবে না। মনে করো যে দুটো শব্দ তরঙ্গের উপরিপাতন হলো, এবার ব্যতিচার সৃষ্টি হচ্ছে, এবার কখনো দশা পার্থক্য 0, কখনো দশা পার্থক্য পাই, কখনো দশা পার্থক্য 2 পাই, তা হওয়া যাবে না। দশা পার্থক্যের মান থাকতে হবে সবসময় ধ্রুবক। তাহলে আমি একদম প্রথম থেকে বলি, সমান বিস্তার, সমান কম্পাঙ্ক, এরকম দুইটা উৎস যাদের মধ্যে কনস্ট্যান্ট দশা পার্থক্য বিদ্যমান কিংবা দশা পার্থক্য নাই, এরকম দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটা লব্ধি তরঙ্গ তৈরি হয়। সেই লব্ধি তরঙ্গের বিস্তার যদি হয় সর্বোচ্চ, তাহলে তাকে আমরা বলবো জোরালো শব্দ। আর লব্ধি তরঙ্গের বিস্তার যদি হয় 0, তাকে আমরা বলবো নীরবতা বা কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এইবার আমরা দেখব ব্যতিচারের প্রকারভেদ, অর্থাৎ ব্যতিচার কত প্রকার। তো ব্যতিচারের সংজ্ঞা থেকে আমরা একটা জিনিস শিখলাম যে দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে কখনো জোরালো শব্দ বা কখনো নীরবতা সৃষ্টি হয়। তো এই যে জোরালো শব্দ সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটা এক ধরনের ব্যতিচার, আর নীরবতা সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটা হচ্ছে আরেক ধরনের ব্যতিচার। অর্থাৎ ব্যতিচার হচ্ছে দুই প্রকার, এক কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার, আর 2 ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা যদি প্রথমে 1 নম্বরটা লিখি, 1 নম্বরটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের ডেফিনেশনটা এখন বোর্ডে আমি লিখব না, এটা বুঝাই দেব, তোমরা বই থেকে পড়ে নিবা। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, এবার ব্যতিচারের সংজ্ঞাটায় ফিরে যাও, সমান কম্পাঙ্ক এবং সমান বিস্তার বিশিষ্ট দুইটা শব্দ তরঙ্গ যদি উপরিপাতন ঘটে, এবং এই যে দুটো তরঙ্গ উপরিপাতন ঘটলো, এরা যদি সমদশায় মিলিত হয়, যে দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটছে, এই উপরিপাতনটা যদি সমদশায় ঘটে, তাহলে বিস্তারের মানটা হয় সর্বোচ্চ। তখন একটা জোরালো শব্দ শোনা যায়। এই জোরালো শব্দ শোনা যায় যে ব্যতিচারের কারণে, সেটা হলো গঠনমূলক ব্যতিচার। অর্থাৎ আমরা একটু বলতে পারি যে, মনে করো এইটা একটা তরঙ্গ এবং এইটা একটা তরঙ্গ, এই দুটো তরঙ্গের কম্পাঙ্ক সেম, বিস্তার সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম। মনে করো যে এইটার বিস্তার হলো a,
এইটার বিস্তার হলো এ, এটার বিস্তারও কিন্তু এ। এবং এই দুটো তরঙ্গ দেখো, এই দুটো তরঙ্গ কিন্তু সমদশায় আছে। দেখো তরঙ্গ দুটো দেখতে একই রকম, এটারও নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু, এটারও নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু, এটারও পজিটিভ হাফ সাইকেল দিয়ে শেষ, এটারও পজিটিভ হাফ সাইকেল দিয়ে শেষ, অর্থাৎ এই দুটো তরঙ্গ কিন্তু সমদশায় আছে। এবার এই দুটো তরঙ্গ যদি উপরিপাতন হয়, মানে এইভাবে যদি সমদশা হয়, তাহলে এখানে আমরা একটা লব্ধি তরঙ্গ পাবো। এখানে আমরা যেটা পাবো সেটা হলো লব্ধি তরঙ্গ। তো এই দুইটা যদি সমদশায় মিলিত হয়, তাহলে লব্ধি তরঙ্গটা হবে এরকম। তাহলে এইটার বিস্তার হবে, এই দেখো এই বিস্তার এ আর এই এ গুণ হয়ে এটা হবে 2a, বা এইদিকে এ, এই দিকের বিস্তারে এটা মিলে হবে 2a। সমদশায় যদি মিলিত হয় তাহলে বিস্তার হবে এই দুইটা এটার বিস্তারের দ্বিগুণ হবে। তাহলে এই যে লব্ধি তরঙ্গটা তৈরি হলো, তাহলে দেখো এই দুটো তরঙ্গ মিলে যে তরঙ্গটা তৈরি করলো, সেই তরঙ্গের বিস্তারটা ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম হওয়ার কারণে এইটা একটা জোরালো শব্দ তৈরি করবে, একটা জোরালো শব্দ তৈরি করে, যেটাকে আমি বলবো গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অর্থাৎ যে দুইটা তরঙ্গের উপরিপাতন হচ্ছে, এই উপরিপাতনটা যদি সমদশায় হয়, তখন বিস্তারের মানটা হয় ম্যাক্সিমাম, অর্থাৎ পূর্বের যে দুইটা তরঙ্গ তাদের বিস্তারের যোগফল, এই এ আর এই এ যোগ করে এটার বিস্তার হচ্ছে 2a। যদি এটা হয়, তাহলে সমদশায় মিলিত হলে বিস্তারটা হবে ম্যাক্সিমাম, শব্দটা অনেক জোরে শোনা যাবে। এই ধরনের ব্যতিচারকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। এইটার অফিসিয়াল যে ডেফিনেশনটা বইয়ে লেখা আছে সেখান থেকে পড়বা, আমি জাস্ট এটা বুঝাই দিলাম যে দুটো তরঙ্গের উপরিপাতন হচ্ছে, যদি সেটা সমদশায় মিলিত হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার ম্যাক্সিমাম হয়। এখানকার যে বিস্তারটা, সেই বিস্তারটা হয়েছে ম্যাক্সিমাম, যার কারণে একটা জোরে শব্দ শোনা গেছে। এই ব্যতিচারটাই হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এইবার আমরা পড়ব ব্যতিচারের প্রকারভেদের দ্বিতীয়টা, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। তো এটা পড়ার জন্য আমাদেরকে ব্যতিচারের সংজ্ঞাটা আগে মাথায় আনতে হবে। ব্যতিচারের সংজ্ঞায় বলা হচ্ছে সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে একটা লব্ধি তরঙ্গ পাওয়া যায়, এবং সেই লব্ধি তরঙ্গের বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে সেটা জোরালো শব্দ তৈরি করছিল। তো এইবার যেটা হবে সেটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেটা সেটা হলো সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের দুটো শব্দ তরঙ্গ উপরিপাতিত হবে, কিন্তু তারা উপরিপাতিত হবে বিপরীত দশায়। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ওরা মিলিত হয়েছিল সমদশায়, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ওরা মিলিত হবে বিপরীত দশায়। বিপরীত দশায় যখন দুটো তরঙ্গ একটার পর একটা উপরিপাতিত হবে, তখন একটা তরঙ্গ আরেকটাকে একদম ভ্যানিশ করে দিবে। কিভাবে দেখো, মনে করো এইটা একটা তরঙ্গ, এই তরঙ্গের বিস্তার এখানে এ, এটাও এ, এটা পজিটিভে এখানে নেগেটিভে, এবং এখানে আরেকটা তরঙ্গ উপরিপাতন হয় দুইটা তরঙ্গের, তাহলে দুটো তরঙ্গ নিতে হবে। তাহলে এটা একটা তরঙ্গ, এইটাও এ, এইটাও এ। এখন দেখো এই তরঙ্গটা শুরু হয়েছে পজিটিভ হাফ সাইকেল দিয়ে, শেষ হয়েছে নেগেটিভ হাফ সাইকেল দিয়ে, কিন্তু এই তরঙ্গটা শুরু হলো পজিটিভ হাফ সাইকেল দিয়ে এবং শেষ হলো নেগেটিভ হাফ সাইকেল দিয়ে। তার মানে এই দুটো তরঙ্গ পরস্পর বিপরীত দশায় আছে। এখন এই দুটো তরঙ্গের উপরিপাতন হলো, উপরিপাতন হয়ে যেটা হলো সেখানে এই তরঙ্গটা যদি আমরা আঁকি, তাহলে দেখো দেখো এই অংশটা আর এই অংশটা যদি ওভারল্যাপ হয়, তাহলে এটা হচ্ছে প্লাস এ, এটা হলো মাইনাস এ, যোগ করে কত হবে 0। বিস্তার যদি 0 হয় তাহলে এখানে আমি কোনো তরঙ্গ আঁকতে পারছি না, কারণ বিস্তার 0। আবার এই নেগেটিভ আর এই পজিটিভ দুটো সাইকেল যদি একটার পর একটা উপরিপাতিত হয়, তাহলে এটা হচ্ছে নেগেটিভে, এটা পজিটিভে, এই দুটো যোগ করে হবে 0। তার মানে এখানে তরঙ্গটা এরকমই হবে, আমরা এরকম কোনো তরঙ্গ আঁকতে পারছি না। এটাই হচ্ছে আমার দেখো তরঙ্গ, শুধু এই দাগটা থাকবে আর কিচ্ছু থাকবে না। তার মানে এই দুটো তরঙ্গ একটা আর একটার উপর উপরিপাতিত হয়ে দুটো তরঙ্গই ভ্যানিশ হয়ে গেছে। তার মানে মনে করো পজিটিভ নেগেটিভ এক হয়ে 0 হয়ে গেছে। তাহলে এই যে তরঙ্গটা দেখছো, এই তরঙ্গের বিস্তার কত বলো তো? এখানে এই তরঙ্গের বিস্তার হলো 0। আর বিস্তার যদি 0 হয় সেই শব্দ শোনা যাবে না, কারণ তরঙ্গের তীব্রতা কিন্তু বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যখন সর্বোচ্চ হয়েছিল তখন অনেক জোরে শোনা গেছিল, কিন্তু বিস্তার যদি 0 হয় তাহলে তীব্রতাও 0, সেই শব্দ শোনা যাবে না। এবং এই ধরনের ব্যতিচারকে আমরা বলছি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের সংজ্ঞা কি দাঁড়ালো?
সমান বিস্তার এবং সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটো শব্দ তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয় এবং তখন আমরা কোনো শব্দ শুনতে পাই না, একটা সাইলেন্ট সৃষ্টি হয়, একটা নীরবতা সৃষ্টি হয়। এই ব্যতিচারকে আমরা বলছি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে দুইটা তরঙ্গ উপরিপাতন হচ্ছে, যদি তারা সমদশায় মিলিত হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ এবং জোরে শুনছি, এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কিন্তু উপরিপাতন হওয়ার পর লব্ধি তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তার যদি হয় শূন্য তাহলে আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে সমদশায় মিলিত হয়, যার ফলে বিস্তার এ হবে ম্যাক্সিমাম, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে বিস্তার হবে শূন্য। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে বিস্তার সর্বোচ্চ হওয়ার কারণে অনেক জোরে শব্দ শোনা যাবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে বিস্তার শূন্য হওয়ার কারণে কোনো শব্দ শোনা যাবে না। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা। ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে শব্দটা জোরে হচ্ছে, কিভাবে শব্দটা ধীরে হচ্ছে, এগুলো আমরা বের করব ম্যাথমেটিক্যালি। তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা পড়ব ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা। এতক্ষণ আমরা দেখলাম ব্যতিচারের ডেফিনেশন, ব্যতিচারের প্রকারভেদ। এইবার আমরা ম্যাথমেটিক্যালি দেখব ব্যতিচারটাকে কিভাবে প্রমাণ করা যায়। তো দেখো, ব্যতিচারের সংজ্ঞায় আমরা দেখছিলাম যে ব্যতিচার মানে হলো দুইটা তরঙ্গের উপরিপাতন। দুইটা তরঙ্গের যদি উপরিপাতন করতে হয় তাহলে আমাদের অবশ্যই দুইটা তরঙ্গ লাগবে। এখন দুইটা তরঙ্গকে আমরা ম্যাথমেটিক্যালি দুইটা সমীকরণ দিয়ে রিপ্রেজেন্ট করব, তারপর সেই দুইটা সমীকরণের উপরিপাতন ঘটাবো। তাহলে যে দুইটা তরঙ্গের উপরিপাতন হবে সেই দুইটা তরঙ্গের কণার সরণের সমীকরণ যদি আমরা ধরি, তাহলে প্রথম তরঙ্গের সমীকরণ হবে a sin 2 পাই ভাগ ল্যামডা vt মাইনাস x1, এবং আরেকটা তরঙ্গের সমীকরণ হবে y2 সমান a sin 2 পাই ভাগ ল্যামডা vt মাইনাস x2। এই দুইটা তরঙ্গের দেখো, এই তরঙ্গের বিস্তার এবং এই তরঙ্গটার বিস্তার সেম, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সেম, এই তরঙ্গের বেগ এবং এই তরঙ্গের বেগও কিন্তু সেম। সেক্ষেত্রে কম্পাঙ্ক আলাদা হওয়ার কোনো প্রশ্ন আসছে না। তো কম্পাঙ্ক তাহলে একই হবে, শুধু সমীকরণ দুটার পার্থক্য এখানে x1 আর x2-তে। ওকে, এখন এই দুইটা সমীকরণের মধ্যে একটা ওভারল্যাপ হয়েছে, উপরিপাতন হয়েছে। এখন উপরিপাতন নীতিটা কি আমরা শিখছিলাম? উপরিপাতন নীতি, উপরিপাতন নীতি থেকে পাই একটা জিনিস, একটু খেয়াল করো, ফিজিক্সে যদি দুইটা তরঙ্গের ওভারল্যাপ বা উপরিপাতন হয় তাহলে ম্যাথমেটিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যে আমাদের কি করতে হবে? ওই তরঙ্গ দুইটাকে যোগ করতে হবে, এবং তার ফলে আমরা দুইটা তরঙ্গের যোগফলে আমরা একটা তরঙ্গ পাবো। ওকে, তাহলে এই দুইটা তরঙ্গ আমাদেরকে যোগ করতে হবে, y1 প্লাস y2 করলে আমরা y পাবো। y1 এর মান হচ্ছে a sin 2 পাই ভাগ ল্যামডা vt মাইনাস x1 প্লাস a sin 2 পাই ভাগ ল্যামডা vt মাইনাস x2। ওকে, তাহলে এখানে y সমান কি দাঁড়াচ্ছে বলো? দেখো, এই যে সমীকরণ দুইটা আমি যোগ করছি, দেখো দুটো সমীকরণের মধ্যে থেকে a কমন আসবে। ওকে, তাহলে এটাকে আমি কমন নিলাম। এখন মনে করো সাইন, এইটুকুকে আমি বললাম c, তাহলে সাইন c প্লাস সাইন d, এইটুকু তো আলাদা তাই না? এইটুকু আর এইটুকু তো এক না, সবই এক, x1 x2 যেহেতু আলাদা তাহলে পুরোটাই আলাদা। তাহলে সাইন, এটা হচ্ছে c, এটা হলো সাইন d। তাহলে সাইন c প্লাস সাইন d এর সূত্র কি আমরা জানি? সাইন c প্লাস সাইন d এর সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু কস c মাইনাস d বাই 2। সূত্রটা হচ্ছে দেখো a, তাহলে সাইন c প্লাস সাইন d সূত্র 2 সাইন c প্লাস d বাই 2, তাহলে c প্লাস d বাই 2 করতে হবে। তাহলে c প্লাস d যদি করো তাহলে দেখো দুইটা থেকেই
দুটো সি আর ডি দুটোর মধ্যে 2 পাই ভাগ ল্যামডা আছে, তাহলে 2 পাই ভাগ ল্যামডাটা আগে কমন নিয়ে লিখব, তারপরে এইটা যোগ হবে, এইটা যোগ হবে বাই 2 ইন্টু কস, এবার সি মাইনাস ডি বাই 2, তাহলে সি আর ডি যদি মাইনাস করি তাও আমরা 2 পাই ভাগ ল্যামডা কমন নিতে পারবো। এবার ভিটি মাইনাস x1 মাইনাস ভিটি প্লাস x2 বাই 2, তাহলে y সমান হবে 2a, এবার একটু ক্যালকুলেশন করি, 2 পাই ভাগ ল্যামডা, দেখো এখানে কি হবে, ভিটি আর ভিটি যোগ করে হবে 2 ভিটি, 2 ভিটিকে 2 দ্বারা ভাগ করলে হবে শুধু ভিটি, আর এখানে মাইনাস x1 আর মাইনাস x2 থেকে যদি মাইনাস কমন আসে তাহলে এটা হয়ে যাবে x2 প্লাস x1 নিচে বাই 2 কস 2 পাই ভাগ ল্যামডা, এখানে দেখো ভিটি আর ভিটি কাটবে আর লেখা যাবে x2 মাইনাস x1 নিচে হচ্ছে বাই 2। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা y, এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে 2a, কসটাকে সামনে আনো, কস 2 পাই ভাগ ল্যামডা, বা এই যে এই টু কেটে দাও, তাহলে পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 সাথে সাইন 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস x2 প্লাস x1 বাই 2। এইবার একটা জিনিস খেয়াল করো, দুইটা তরঙ্গ আমরা যোগ করলাম, y1 আর y2 আমরা যোগ করলাম, যোগ করে আমরা কি পাচ্ছি দেখো, এই যে যেটা পেলাম এখন, এই যে এটা কয়টা তরঙ্গের সমীকরণ, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো লব্ধি তরঙ্গ, এই সমীকরণটাকে আমরা বলবো লব্ধি তরঙ্গ। তাহলে লব্ধি তরঙ্গ একটাই হবে, দুইটা তরঙ্গ যোগ করে একটা তরঙ্গ হলো। এইবার তরঙ্গের যে আদর্শ সমীকরণ আমরা জানি, তরঙ্গের আদর্শ সমীকরণ মনে করো এটা y সমান a সাইন 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স। এই সমীকরণটার সাথে যদি আমরা এই পুরো সমীকরণটা কম্পেয়ার করি তাহলে কি হবে বলো, দেখো সাইনের জায়গায় মনে করো এই সাইন আছে, ওকে, 2 পাই ভাগ ল্যামডার জায়গায় 2 পাই ভাগ ল্যামডা আছে, ওকে, ভিটির জায়গায় ভিটি আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে, এক্সের জায়গায় এটা আছে, তার মানে এই পুরোটাকে আমরা ধরছি কি, মনে মনে ধরবো এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, সাইনের সাথে যেটা আছে, সাইনের সাথে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে বিস্তার। তাহলে তরঙ্গের ইকুয়েশনে একটা সাইন ওয়েভ, তরঙ্গের ইকুয়েশন একটা সাইন ওয়েভ, এবং এই সাইনের সাথে যেটুকু থাকে সেটাকে আমরা বলি বিস্তার। তো এখানে সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে দেখো 2a cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1, তার মানে এইটুকুকে আমি বলবো, এই দুইটা সমীকরণ যদি আমি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে এই তরঙ্গটাকে তো আমরা বলছি লব্ধি তরঙ্গ, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারকে যদি আমরা বলি এ দিয়ে প্রকাশ করি, তার মানে এই যে ছোট এটাকে যদি আমরা বড় এ দিয়ে প্রকাশ করি, লব্ধি তরঙ্গের বিস্তার সেটা হবে কি, সাইনের সাথে যেটুকু আছে এইটুকু। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। ওকে, তাহলে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার পেয়ে গেলাম a ইকুয়াল 2a cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1। তো এই সমীকরণে একটা জিনিস খেয়াল করো, এইটুকু x2 মাইনাস x1 এটাকে আমরা বলি, এই মানটা হচ্ছে পথ পার্থক্য, এই মানটা কি, x2 মাইনাস x1 হচ্ছে পথ পার্থক্য। এখন এই যে দেখো এইটা কি, এটা কি, আবারও বলছি এটা কি, লব্ধি তরঙ্গের বিস্তার। এবং ব্যতিচারের সংজ্ঞায় ভালো করে দেখো, আমি বলছিলাম প্রকারভেদে, এই যে লব্ধি তরঙ্গের বিস্তার এ যদি ম্যাক্সিমাম হয়, এ যদি ম্যাক্সিমাম হয় তাহলে
গঠনমূলক ব্যতিচার হবে, আর এ যদি মিনিমাম হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এখন এ এর ম্যাক্সিমাম মান কত? এ ম্যাক্সিমাম কত বলো তো? দেখো মানটা দেখো, 2a cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1। এখানে এই 2a এইটুকু তো কনস্ট্যান্ট, আর এইটুকু পরিবর্তনশীল। কজ যেহেতু, কজের মান পরিবর্তন হতে থাকে, কজ ওয়েভ এই যে এইরকম, তাই না? তাহলে এইটুকুর মান যদি চেঞ্জ হতে হতে সর্বোচ্চ হয়, মনে করো যে এইটুকুর মান যদি 1 হয়, তাহলে কিন্তু কস থিটা, এই যে এইটুকু আমরা যদি বলি কজের সাথে এটাকে এইটুকু থিটাকে ধরি, তাহলে কস থিটার সর্বোচ্চ মান কত? +1। তাহলে কস থিটার মান +1ও হতে পারে, -1 হতে পারে, দুটোকেই আমরা ম্যাক্সিমাম ধরছি, কারণ ওপরের দিকে হলে +1, নিচের দিকে হলে -1। তাহলে এ ম্যাক্সিমামের মান কিন্তু 2a ± 2a, আর এ মিনিমামের মান কিন্তু 0। তার মানে এই লব্ধি তরঙ্গের বিস্তার যদি +2a অথবা -2a হয় তাহলে গঠনমূলক ব্যতিচার, আর লব্ধি তরঙ্গের বিস্তার যদি 0 হয় তাহলে সেটা ধ্বংসাত্মক ব্যতিচার। তো এখন আমরা গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলো আলোচনা করব, সবাই সঙ্গে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা গঠনমূলক ব্যতিচারের শর্তটা পড়ব। কোন কোন শর্তে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, নাকি গঠনমূলক ব্যতিচার একবারই হয়, নাকি পর্যায়ক্রমিকভাবে হয়, সেই ব্যাপারগুলো একটু আমরা দেখব। তো দেখো, আমরা সবাই এতক্ষণ জানলাম লব্ধি তরঙ্গের বিস্তার a = 2a cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1। তো গঠনমূলক হতে হলে, গঠনমূলক ব্যতিচার হতে হলে a ইকুয়াল কি হতে হবে বলো তো? a ইকুয়াল ম্যাক্স হতে হবে। তাহলে a ম্যাক্স হচ্ছে ±2a, অর্থাৎ a ইকুয়াল ম্যাক্সিমাম হতে হলে এর সাথে দেখো 2a, তার সাথে এটা আছে, তাহলে cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল ±1 হতে হবে। কিন্তু দেখো এর সাথে 2a, 2 এর সাথে যে অংশটুকু আছে, কজের যে অংশটুকু আছে, ওই অংশটুকুর মান যদি +1 হয় অথবা -1 হয়, তবেই এর মান কিন্তু +2a অথবা -2a হবে। আর এর কিন্তু সর্বোচ্চ মান কিন্তু 2a, মানে সেটা প্লাস হোক, ওপরের দিকে হোক বা নিচের দিকে হোক। তাহলে এর মান +-2a হতে গেলে পুরোটার মান হতে হবে +-1। তাহলে এইটুকুর মান হতে হবে +-1। এখন কথা হচ্ছে, এইটুকুর মান +-1 হলেই তো গঠনমূলক হবে। তাহলে এইটুকুর মান cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 এর মান +-1 হতে গেলে কজের সাথে যে অংশটুকু আছে, মানে যেটা কোণের কাজ করছে, থিটার কাজ করছে, এইটুকুর মান কত হতে হবে? দেখো এই পুরোটার মান আমি কালো কলম দিয়ে ব্লক করে দিচ্ছি, এই যে এইটুকু কজের সাথে, এইটুকুর মান যদি আমি 0 বসাই তাহলে cos 0 এর মান 1, এইটুকুর মান যদি আমি পাই বসাই তাহলে cos পাইয়ের মান -1, এইটুকুর মান যদি আমি 2 পাই বসাই তাহলে cos 2 পাইয়ের মান +1, এইটুকুর মান যদি আমি 3 পাই বসাই তাহলে cos 3 পাইয়ের মান -1। এইভাবে এটা চলবে। ওকে, তাহলে পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 এর এই মানগুলোর জন্য কি হবে? গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। এখন এইটুকুর মান যদি এগুলো হতে হয়, তার মানে দেখো এবার এটাকে, এখানে আমি এইটুকুকে ব্লক করছি, অর্থাৎ x2 মাইনাস x1, যেটা এইটুকু কি পথ পার্থক্য। পথ পার্থক্য x2 মাইনাস x1 এর মান কত হলে পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 এর এই মানগুলো হবে? তাহলে দেখো x2 মাইনাস x1 এর মান যদি 0 হয়, তাহলে পাই ভাগ ল্যামডার সাথে 0 বসলো, তাহলে এই পুরোটা 0 হয়ে গেল। x2 মাইনাস x1 এর মান যদি আমি ল্যামডা বসাই, তাহলে দেখো এখানে যদি ল্যামডা বসে, ল্যামডা কেটে পাই থাকবে। x2 মাইনাস x1 এর মান যদি আমি 2 ল্যামডা বসাই, তাহলে এখানে 2 ল্যামডা কেটে 2 পাই থাকবে। x2 মাইনাস x1 এর জায়গায় যদি আমি 3 ল্যামডা বসাই, তাহলে 3 ল্যামডা কেটে 3 পাই থাকবে। এইভাবে চলবে। তার মানে পথ পার্থক্যের মান x2 মাইনাস x1 ইকুয়াল 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, এগুলো যদি হয়
তাহলে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়। তাহলে পথ পার্থক্যের মান 0 হলে গঠনমূলক, ল্যামডা হলে গঠনমূলক, 2 ল্যামডা হলে গঠনমূলক, 3 ল্যামডা হলে গঠনমূলক। এইবার এটাকে আমরা একটু অন্যভাবে সাজাতে পারি। সেটা হচ্ছে দেখো, ওপরে যদি আমি নিচে যদি একটা 2 নেই তাহলে ওপরে আমি একটা 2 নিতে পারবো। এইটার যদি নিচে আমি একটা 2 নেই তাহলে ওপরে কি হবে, 4 হবে। এইটার নিচে যদি আমি একটা 2 নেই তাহলে ওপরেও একটা 2 গুণ এটা কি হবে, 6 হবে। তার মানে দেখো এখানে আমি আর একটু ভালোভাবে এটা বলতে পারি যে λ/2 এর জোড় গুণিতকে, দেখো λ/2 এর দ্বিগুণ, λ/2 এর 4 গুণ, λ/2 এর 6 গুণ। তাহলে আমরা বলতে পারি যে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে λ/2 এর জোড় গুণিতকে, একটা তরঙ্গের ওপর λ/2 এর জোড় গুণিতকে তৈরি হবে কি, গঠনমূলক ব্যতিচার। তাহলে এইটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার শর্ত। আমি আরেকবার একটু বলি, দেখো x2 - x1 এর মান যদি 0 হয়, x2 - x1 এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসালে পুরোটাই 0 হবে। পুরোটাই যদি 0 হয় তাহলে cos 0 এর মান 1 + 1, cos 0 এর মান +1 হলে এর মান হবে +2a, তাহলে গঠনমূলক হবে। এইভাবে এই যে এখানে x2 - x1 এর জায়গায় ল্যামডা বসাও, ল্যামডা কেটে cos পাই, cos 180 এর মান -1, cos -1 হলে এইটুকু -1 হলে এর মান হবে -2a। এইভাবে গঠনমূলক হতে থাকবে। তো এইবার আমরা দেখব ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু খেয়াল করো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এটা অনেকটা গঠনমূলকের মতো সিস্টেমেই করতে হবে, শুধু মানগুলোতে একটু ভ্যারিয়েশন আসবে। তো আমরা সবাই জানি যে লব্ধি তরঙ্গের বিস্তার a সমান 2a cos π/λ x2 - x1। এখন এই যে লব্ধি তরঙ্গের বিস্তার এটা কি সবসময় মনে রাখবে, এটা লব্ধি তরঙ্গের বিস্তার। এখন বিস্তার যদি 0 হয়, এটাই তো মিনিমাম, 0 হলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এটা মিনিমাম। তাহলে a = 0 মিনিমাম হতে হলে কি করতে হবে বলো তো, হতে হলে cos π/λ x2 - x1 এইটুকুর মান হতে হবে 0, সিম্পল। যে কজের সাথে যেটুকু আছে পুরো কজের এই অংশটুকুর মান যদি 0 হয় তাহলে এ সবসময় 0 হবে। তাহলে যে কোনো শর্তে এইটুকু 0 হতে হবে। এখন cos π/λ x2 - x1 0 হওয়ার জন্যে এই মানটুকুকে কত হতে হবে, যেটুকু থিটার মতো কাজ করছে কজের সাথে, এইটুকুর মান কত হতে হবে, এইটুকুর মান যদি হয় 90 ডিগ্রি π/2 তাহলে cos 90 এর মান কিন্তু 0। এইটুকুর মান যদি হয় 3π/2 তাহলে cos 3π/2 দেখো কত হয়, cos 3π/2 মানে cos হচ্ছে তোমার এটা হলো 3 × 180/2 মানে cos 270। দেখো cos 270 এর মানও কিন্তু 0। এইভাবে 5π/2 যদি বসাও ক্যালকুলেটর করে দেখো cos 5π/2, এই পুরোটার মান 5π/2, cos 5π/2 এর মানও 0। এইভাবে কিন্তু চলতে থাকবে। এখন তাহলে পথ পার্থক্য কি হবে, পথ পার্থক্য x2 - x1 এর মান কত হলে π/λ x2 - x1 এর মান হবে π/2। x2 - x1 এর মান কত হলে এই পুরোটা π/λ x2 - x1 পুরোটার মান হবে 3π/2। x2 - x1 এর মান কত হলে এই পুরোটার মান হবে 5π/2, সেটা আমাদের দেখতে হবে। তো দেখো x2 - x1 এর জায়গায় যদি আমরা বসাই λ/2, তাহলে দেখো এখানে যদি λ/2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, π/λ তার সাথে বসছে λ/2, তাহলে λ কেটে কি থাকছে, π/2 থাকছে। আবার x2 - x1 এর জায়গায় যদি আমরা বসাই, এখানে যদি আমরা বসাই 3λ/2 তাহলে কিন্তু দেখো λ কেটে এটা হচ্ছে 3π/2, তার মানে এখানে 3λ/2 বসানো যাবে। একইভাবে 5λ/2 এর জন্য 5π/2 পাওয়া যাবে। এইভাবে চলবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে পথ পার্থক্যের মানটা দেখো λ/2 এর এটা কয় গুণ, 1 গুণ, λ/2 এর এটা কয় গুণ, এটা হচ্ছে 3 গুণ, এটা λ/2 এর কয় গুণ, এটা হচ্ছে 5 গুণ। তার মানে 1λ/2, 3λ/2, 5λ/2 এই মানগুলোতে হবে
তোমার ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা বলতে পারি যে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক হলে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। ওকে, তো আমরা এটা হয়ে গেল। তাহলে আমরা এখন একটা জিনিস বলতে পারি এইভাবে যে মনে করো প্রথমে হলো 0, তারপরে λ/2, তারপরে 2 λ/2, তারপরে 3 λ/2, তারপরে 4 λ/2, তারপরে 5 λ/2, তারপরে 6 λ/2। ওকে, এইভাবে পর্যায়ক্রমিকভাবে দেখো λ/2 λ/2 করে। তাহলে 0 λ/2 এর দেখো এটা কি λ/2 এর জোড় গুণিতক, এটা λ/2 এর জোড় গুণিতক, এটা λ/2 এর জোড় গুণিতক, আর পথ পার্থক্য 0। এই চারটা শর্তে কিন্তু হবে কি গঠনমূলক, ঠিক কি না? আর এই দেখো এটা কি λ/2 এর বিজোড় গুণিতক, এটা λ/2 এর বিজোড় গুণিতক, এটা λ/2 এর বিজোড় গুণিতক। এগুলোতে কি হবে ধ্বংসাত্মক। তাহলে λ/2 এর জোড় গুণিতকে হবে গঠনমূলক, λ/2 এর বিজোড় গুণিতকে হবে ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই ছিল হচ্ছে তোমাদের ব্যতিচার। তবে তোমরা যে বিস্তার 2a cos π/λ x2 - x1 এই যে সমীকরণটা দেখছো লব্ধি বিস্তার, তোমরা যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও যে এই দিকে হবে থাকবে পথ পার্থক্য আর এই দিকে হচ্ছে তোমার বিস্তার, তাহলে সমীকরণটা হবে এরকম। এখন দেখো এইটা হচ্ছে 0, এইটা কি λ/2, এইটা কি ল্যামডা, মানে এইটুকু হচ্ছে 2টা λ/2, এটা হলো 3টা λ/2, এটা হলো 4টা λ/2, এটা হলো 5টা λ/2, এটা হলো 6টা λ/2। তাহলে দেখো 0তে গঠনমূলক মানে বিস্তার সর্বোচ্চ, λ/2 এ ধ্বংসাত্মক মানে বিস্তার 0, আবার 2 λ/2 এ দেখো বিস্তার সর্বোচ্চ মানে গঠনমূলক, 3 λ/2 এ দেখো বিস্তার 0 মানে ধ্বংসাত্মক, 4 λ/2 এ দেখো তোমার কি বলে বিস্তার সর্বোচ্চ তার মানে গঠনমূলক, 5 λ/2 এ দেখো বিজোড় গুণিতক, এটা λ/2 এর তাহলে এটা বিস্তার 0 ধ্বংসাত্মক, আবার λ/2 এর 6 গুণিতক মানে হচ্ছে 6 গুণ তার মানে এটা হলো জোড় গুণিতক, তার মানে বিস্তার সর্বোচ্চ, এটা হচ্ছে তোমার গঠনমূলক। তাহলে এইভাবে তোমার পর্যায়ক্রমিকভাবে গঠনমূলক এবং ব্যতিচার সৃষ্টি হবে। তার মানে আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে জোরালো শব্দ এবং নীরবতা শুনতে পাবো। জোরালো শব্দ হবে, তারপর শুনতে পাবো না, তারপর আবার জোরালো শব্দ হবে, তারপর আবার শুনতে পাবো না। এইভাবে কন্টিনিউয়াসলি তোমার গঠনমূলক এবং ধ্বংসাত্মক সৃষ্টি হতে থাকবে। তো এই ছিল তোমাদের ব্যতিচার, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটার একটা অ্যাপ্লিকেশান আছে বিট, এরপরে আমরা বিট পড়ব। তো অবশ্যই এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করে খাতায় লেকচার তুলবা, কারণ আমি তোমাদের লাইভ ক্লাসে কিন্তু এই টপিকটা আর পড়াচ্ছি না, লাইভের পরিবর্তেই কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে আপলোড করা হলো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে থাকো। ধন্যবাদ।